আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন জনতা ইসলামিক টিভি। রাগী লোক নিয়ে রাতের দিকে তাকালো। আপনি কি আমায় ইনডিরেক্টলি অপমান করছেন? শীতল পরিবেশ, চারদিকে নিস্তব্ধতায় ঘেরা। ছাদের একপাশে বসে বসে ফোন টিপছে হৃদ। একটু আগে আরশিকে বলল তাকে এক কাপ গরম কফি দিতে। মেয়েটার এখনও আসার খবর নাই। হৃদ একরাশ বিরক্তি মুখে ভর করে ফোনের স্ক্রিনে চোখ রাখল। শীতে শীতল হয়ে থাকা আঙুলগুলো স্ক্রিনে নাচানাচি করছে। হাতে 2 কাপ কফি নিয়ে হৃদের পাশে এসে বসল আরশি। গায়ে একটা চাদর জড়ানো তার। হৃদের দিকে মগটা বাড়িয়ে দিলে হৃদ মগটা নিয়ে আবার ফোনের দিকে তাকালো। এতক্ষণ লাগে আসতে? আরশি উত্তর না দিয়ে কফির মগে চুমুক দিল। গলা টেনে দেখার চেষ্টা করলো হৃদ কি করছে। কফির মগে চুমুক দিয়ে আরশি বলে ওঠে, কি হলো হৃদ ভাই, তুমি এত বিজি? আমি যে তোমার পাশে বসে আছি সেটাও তোমার নজরে পড়ছে না? কার সাথে চ্যাটিং করছো? ভালো টালো বাসো নাকি কাউকে? কথাটা একটু মজার ছলেই বলল আরশি। হৃদ একটু মুচকে হেসে বলে ওঠে, কি করে বুঝলি যে আমি কাউকে ভালোবাসি? তোর মাথার প্রশংসা করতে হবে আরশি, বলার আগেই সব বুঝে যাস। আরশি ভ্রুযুগল কুচকে বলে ওঠে, মানে মানে আবার কি? জানিস মেয়েটা আমায় প্রচণ্ড ভালোবাসে, আমাকে ছাড়া কিচ্ছু ভাবতেও পারে না। আমিও খুব ভালোবাসি তাকে। বলতে পারিস আমরা দুজনই এই ব্যাপারে খুবই সিরিয়াস। আস্তে ধীরে সবকিছু গোছগাছ হয়ে উঠুক, তারপর ফ্যামিলিকে বলে একেবারের জন্য আমার করে ফেলবো তাকে। আরশি একটু রেগে বলে ওঠে, তুমি মজা করছো আমার সাথে? মজা করতে যাব কেন আমি? ও হ্যাঁ, তোর কাছে তো আবার সব মজাই মনে হয়, যে তোর জন্য যতই সিরিয়াস থাকুক না কেন সবই তো তোর কাছে জাস্ট ফান। উপভোগ করিস এসব। তাদের ইমোশন নিয়ে খেলে অনেক বিনোদন পাস তুই। তোর মতো মেয়েকে আর সত্যিকারের ভালোবাসার মানে বুঝে? আর আমি তো তাকেই চাইবো যে তার সব কিছু দিয়ে আমায় ভালোবাসবে, যার কাছে আমার ভালোবাসার প্রকাশগুলো বেহায়ার পরিচয় দিবে না। একটা সময় একটু বেশি বেহায়া হয়ে গিয়েছিলাম রে। ওসব মনে উঠলে এখন সত্যি হাসি পায়। আর সে অন্যদিকে চেয়ে আছে। হাসি মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে উঠেছে, কারণ সে বুঝল যে হৃদ তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। সত্যি তো, একসময় এমন একটা রাতে এভাবে ছাদে দাঁড়িয়ে কত বাজে কথা বলেছিল হৃদকে। এতে তার মনে আক্ষেপ থেকে যাওয়াটাই স্বাভাবিক। আরশি কফির মগটা ছুঁড়ে ফেলে দেয় নিচে। ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে কাপটা। হৃদ কিছু না বলে ফোন টিপতে টিপতে কফির মগে চুমুক দিল। আরশি কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে মাথা নিচু করে হাঁটা ধরল। আবার থেকে বলে ওঠে, অনেক রাত হয়েছে, ঘরে যাবে না? কুয়াশায় ঠান্ডা লেগে যাবে তো। তুই যা, আমি আসবো আরও পরে। তুই গিয়ে ঘুমিয়ে পড়। আরশি আবার হেঁটে হৃদের কাছে গিয়ে তার চাদরটা হৃদের গায়ে পরিয়ে দিল। এটা কেন পেঁচাচ্ছিস আবার? আমার দরকার নেই, তুই নিয়ে যা। দরকার হবে। রাত যখন আরও গভীর হবে তখন শীত আরও বাড়বে, আর তোমার দেখছে এখনও ঠান্ডা লাগছে। তার কাছ থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি ঘরে চলে এসো, না হলে ঠান্ডা লেগে যাবে। পরদিন আরশি কলেজে গেল একেবারে ঠিক সময়েই। কেউ কেউ পড়ছে, আবার কেউ কেউ আড্ডা দিচ্ছে। ক্লাস শুরু হয়ে গেল। আজও গতকালে নতুন স্যারটা আসলো প্রথম ক্লাসে। আরশি খেয়াল করলো স্যারের ডান হাতের কিছুটা অংশ ব্যান্ডেজ করা। কেউ একজন হুট করে বলে উঠল, স্যার হাতে কি হয়েছে? স্যারের কথায় জানতে পারল কাল রাতে রাস্তা পার হওয়ার সময় হুট করে কে যেন বাইক নিয়ে এসে তার হাতের তালু বরাবর ধরালো ছুরি দিয়ে কেটে দিয়ে চলে গেছে। দুর্ভাগ্যবশত লোকটাকে চিনতে পারল না স্যার। আজ দিনটাই যেন খারাপ যাচ্ছে আরশির, কোনো কিছুতে মন বসছে না তার। কলেজ ছুটির পর হৃদের জন্য না দাঁড়িয়ে রাস্তা পার হতে একটা গাড়ি তার গা ঘেঁষে চলে যায়। হয়তো একটু হলেই গায়ে লেগে যেত আজ। বুকে হাত দিয়ে বড় একটা শ্বাস নিয়ে হাঁটা ধরল আরশি। প্রায় বিকেল হয়ে গেল, তবুও বাড়ি গেল না আরশি। মিম আজ কলেজে আসেনি। মেয়েটা কলেজে মিস দেয় না। আরশির গতকাল রাতের কথা হয়েছিল তার সাথে। আরশি কয়েকদিন কলেজে আসেনি, তাই মিমের কাছ থেকে কিছু নোটস নিতে চেয়েছিল। মিম বলল আজ কলেজে আসলে দিবে, কিন্তু আজ কলেজে আসেনি সে। আজ হঠাৎ মিমের আবার কি হলো? তার বাসায় ফেরার পথেই মিমদের বাসা, তাই বাড়ি না ফিরে মিমদের বাসায় গেল আরশি। রাত ফোন দিলে বলে মিমদের বাসায় আসছি, বিকেলে চলে আসব। ঘরে গিয়ে দেখে মিম বিছানায় কম্বল মুড়িয়ে শুয়ে আছে। গায়ে হাত দিয়ে দেখে জ্বর এসেছে তার। ধুর, আজ দিনটা পুরোটাই কুফা। আন্টিকে জিজ্ঞেস করতে জানতে পারে আজ সকালে পাত্রপক্ষ এসেছিল তাকে দেখতে। গতকাল রাতেই নাকি তাদের সাথে কথা হয়েছে। আজ সকালে আসলো দেখতে। মিমকে পছন্দ করে গেছে তারা। মিমদের ফ্যামিলিটা মধ্যবিত্ত ফ্যামিলি। যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেও নাকি বিদেশে থাকে। 3 মাসের ছুটিতে এসেছে বাড়ি, তাই বিয়েটাও তাড়াতাড়ি ঠিক করার কথা চলছে। এই নিয়ে সকাল থেকে চিন্তায় চিন্তায় দুপুরে জ্বর উঠেছে মিমের। মিম নাকি এই বিয়ে করতেই রাজি না, কারণ সামনে তার ফাইনাল পরীক্ষা। পাত্রর বাড়িতে গিয়েও নাকি পড়াশোনা করতে পারবে সে, তাও এখন বিয়ে করতে চায় না মিম।
এখনও হৃদের বাড়িতে সবাই, কথা আছে আগামীকাল চলে যাবে তারা। বিকেলে বাড়িতে প্রবেশ করতে দেখে সোফায় প্রায় সবাই বসে আছে। এতে একটু অবাক হলো, তার চেয়ে বেশি অবাক হলো হৃদের সাথে একটি মেয়েকে দেখে। মুহূর্তে যেন একটা ছোট্ট ঝাঁকুনি দিয়ে ওঠে আরশির শরীর জুড়ে। এটাই কি তাহলে সেই মেয়ে যার কথা গতকাল হৃদ ভাইয়া বলেছিল? আরশি ভেতরে গিয়ে বৃষ্টিকে জিজ্ঞেস করতে জানতে পায় এটা নাকি হৃদের ফ্রেন্ড। ছোট একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আরশি। মেয়েটার সাথে গিয়ে পরিচিত হয় আরশিও। হাই আপু, কেমন আছেন? ভালো, তুমি? জি আলহামদুলিল্লাহ। পাশ থেকে হৃদ বলে ওঠে, আমার ফুপির মেয়ে আরশি। ও, এটা তাহলে সেই আরশি? বাহ, কথাটা একটু অন্যরকমভাবে বলে ওঠে মেয়েটি। হৃদ আর মেয়েটি কথা বলছে। আরশি গিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। বিকেলে আবার মেয়েটা চলে গেল। হৃদ এগিয়ে দিয়ে এলো তাকে। সন্ধ্যার পরে হৃদকে বলে উঠে আরশি, এটা কি সেই মেয়েটা যার কথা গতকাল বলেছিলে? তোর কি মনে হয়? যা বলছি তার উত্তর দাও হৃদ ভাই। এটা কি সেই মেয়ে যাকে তুমি... কেমন মানিয়েছে আমাদের? আরশির এবার চোখের কোণে পানি জমে গেল। একটু কান্নামাখা অভিমানী কণ্ঠে বলে ওঠে, তুমি না আমায় খুব ভালোবাসতে? তাহলে এটাই বুঝি তোমার ভালোবাসা? তুমি না সবসময় পিওর লাভ এর কথা বলো? তাহলে এটাই তোমার পিওর লাভ? কাউকে ভালোবাসলে আবার সেই মনে এত তাড়াতাড়ি আরেকজনকে জায়গা দিয়ে দিতে পারলে তুমি? তখন আবেগে একটু বেশি বেহায়া হয়ে গিয়েছিলাম। তুই নিজেই তখন আমার বেহায়ার নির্লজ্জ বলে দূরে ঠেলে দিয়েছিলি। সেগুলো তোকে নতুন করে শোনাতে হবে না আরশি। হৃদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলে ওঠে, অনেক কষ্ট পেয়েছিলাম তখন, বোকার মতো কেঁদেছিলামও খুব। কিন্তু দিন শেষে যখন নিজেকে এটা বুঝিয়েছি যে লাইফে নিজেকে নিজেই গড়ে তুলতে হয়, এমন কারোর জন্য নিজের চোখের জল ফেলবো না যে আমার ইমোশনের, আমার ভালোবাসার একটু মর্যাদা দিতে শিখেনি। আমাকে এমন কাউকে বেছে নিতে হবে যে আমাকে পেয়ে নিজেকে ধন্য মনে করবে। ধীরে ধীরে নিজেকে বদলে নিয়েছি আমি। একটা সময় ওসব ভেবে কষ্ট নয় বরং হাসি আসতো। হুট করে হৃদকে জড়িয়ে ধরে আসি। আমায় ক্ষমা করে দাও হৃদ ভাই। আমি মানছি তোমার সাথে খুব অন্যায় করে ফেলেছি আমি, কিন্তু বিশ্বাস করো আমি অনেক বদলে গেছি। আমি এখন সত্যি তোমাকে খুব ভালোবাসি। হৃদ ভাই, বলো না সব মিথ্যা ছিল, আর তুমি আমায় সে আগের মতোই ভালোবাসো? হৃদ আরশিকে নিজের কাছ থেকে ছাড়িয়ে ঠাস করে একটা চর বসিয়ে দেয় আরশির গালে। তোকে বলেছি না আমার গায়ে টাচ পর্যন্ত করবি না আমার অনুমতি ছাড়া? নিজেকে কি ভাবিস তুই? এত কিছুর পরও আমি তোর এই ন্যাকা কান্নায় গলে যাব? হুট করেই আমার উপর ঝাঁপিয়ে পড়বি আর আমি সব ভুলে যাব? নো আরশি, শরীরের যদি এতই চাহিদা থাকে তাহলে আমার কাছে না, সেজেগুজে রাস্তায় গিয়ে দাঁড়া, কাস্টমারও পাবি অনেক। নেক্সট টাইম আমার চোখের সামনেও যাতে তোকে না দেখি। হৃদয় কথায় ও থাপ্পড়ের আঘাতে গালে হাত দিয়ে নীরবে কেঁদে যাচ্ছে আরশি। রাতে ঘুম আসছে না আরশির। বালিশে মুখ গুজে কান্না করছে সে। একসময় সে কাঁদিয়েছে আর আজ কাঁদছে। পার্থক্যটা শুধু সময়ের। এটাই বুঝি প্রকৃতির প্রতিশোধ? কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে আরশি। ঘুমের মাঝে আরশি অনুভব করে সে হাওয়ায় ভাসছে, কেউ একজন কোলে করে নিয়ে হাঁটছে। আরশি কিছু বলে ওঠার আগে লোকটা ধপ করে নামিয়ে দেয় তাকে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আশেপাশে তাকিয়ে বুঝতে পারল ছাদে আছে তারা। সামনে বসে আছে সেই মাস্ক পরার ছেলেটা। আরশি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কে আপনি? কেন আমার সাথে এমন করছেন? কি চান আপনি? ছেলেটা একটু ভারী গলায় বলে ওঠে, তোমাকে মানে? আজ নিশ্চয়ই তোমার নতুন স্যারের হাতের অবস্থা চোখে পড়েছে তোমার। তার মানে ওটা আমি করেছি। অপরাধ ছিল তোমার সাথে হাত মেলানো। কিন্তু কেন এমন করেছেন আপনি? আমি কি ক্ষতি করেছি আপনার? মনটা চুরি করে ফেলেছো তুমি, এটাই তোমার অপরাধ। আর তোমার দিকে যে চোখ তুলে তাকাবে তারই অবস্থা খারাপ হয়ে যাবে। এখন তুমি নিশ্চিত বুঝতে পারছো আমার নেক্সট টার্গেট হৃদ। আমার ভালোবাসার মানুষকে আঘাত করা, তার গালে চড় দেওয়া। তোমার গায়ে হাত তোলা তো দূরে থাক, যে আঙুল তুলে কথা বলবে তার সেই আঙুল কেটে কুকুরকে খাওয়াবো আমি। প্লিজ আপনি হৃদ ভাইকে কিচ্ছু করবেন না, ওকে কিছু করবেন না আপনি। আপনার দুটো পায়ে ধরছি আমি, প্লিজ। আর কিছু বলার আগে ছেলেটা আরশির মুখে একটি রুমাল চেপে অজ্ঞান করে ফেলে আরশিকে। গতকাল থেকে আর হৃদের সামনে যায়নি আরশি। থাকুক সে তার ভালোবাসার মানুষকে নিয়ে। আমি তার কেউ না। হয়তো একসময় অনেক কিছুই মনে করতো আমায়, কিন্তু আমি তার সেই ভালোবাসা ধরে রাখতে পারিনি। আজ চলে যাবে রাত। বৃষ্টি, আরশি ও তার বাবা মা। হৃদ ও বৃষ্টি বসে আছে সোফায়। ব্রেকফাস্ট করে এক একজন এক এক কাজে ব্যস্ত। কেউ বা বাইরে হাঁটতে গেছে, আর কেউ বা চলে গেছে অফিসে, আর কেউ দরজা বন্ধ করে গোমরা মুখে বসে আছে ঘরে। আর হৃদ ও বৃষ্টি বসে আছে সোফায়। আরশি আজ কলেজে যাবে না কি জানি, সকাল থেকে দরজা বন্ধ করে বসে আছে দেখছি। আচ্ছা হৃদ ভাই, গতকাল যে মেয়েটা এসেছিল সে আপনার তো ফ্রেন্ড তাই না? কলেজ ফ্রেন্ড। দেশে ফেরার পর দেখা হয়েছে, তাই বাড়িতে নিয়ে এলাম। আর তাছাড়া তাকে এখানে নিয়ে আসার অন্য একটা কারণও আছে। জানি। আরশি ভাবি, আরশি আর আমার সম্পর্কে কেউ জানুক আর না জানুক, তোমার মোটামুটি কিছুই অজানা নয়। আমার দুর্বলতা সম্পর্কে আরশিকে না জানালেই ভালো হবে। আরশি কিন্তু এখন পুরোপুরি আপনাকে ভালোবাসে, আর আপনিও আরশিকে। তাহলে কেন এমন ছন্নছাড়া হয়ে আছেন? শোনেন ভাবি, কখনো ছেড়ে যায় ভালোবাসার মানুষ মাঝপথে একা ফেলে, ছেড়ে যায় তারা না চাইতেও উজাড় করা ভালোবাসা পেলে। তাই আমি চাই আবেগ নয়, ভালোবাসার মানেটা আরশি বুঝতে শিখুক।
আমাদের মাঝে আগে এত কিছু হওয়ার পরও যদি আমি আরশির কথায় দুর্বল হয়ে পড়ি, তাহলে তার কাছে আমার আত্মসম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে বলুন? আমি চাই যতটা কষ্ট আমি পেয়েছি ঠিক ততটা কষ্ট এখন সে পাক। যেদিন আরশি ভালোবাসার মানে পুরোপুরিভাবে বুঝতে শিখবে, সেদিন আমি তাকে নিজের করে নিব। বৃষ্টি একটা দীর্ঘশ্বাস ছেড়ে সোফায় হেলান দিয়ে বলে ওঠে, আজব ভালোবাসার বিস্তার আপনাদের মাঝে। আচ্ছা, আরশি যদি ভালোবাসার মানে বুঝতে বুঝতে অন্য কারোটাকে সাড়া দিয়ে ফেলে, তাহলে আপনার কি মনে হয়? বলা তো যায় না। এই বয়সে মেয়েরা বিবেকের চাইতেও আবেগকে প্রাধান্য দেয় বেশি। হয়তো দেখা যাবে আপনার কাছ থেকে অবহেলা পেতে পেতে তার কাছে মনে হবে অন্য কেউ তাকে আপনার চাইতে বেশি ভালোবাসে। তখন যদি সে তার ডাকে সাড়া দিয়ে দেয়। আচ্ছা ভাবি, একটা কথা বলুন, আরশি কি আমায় আগে ভালোবাসতো? আমার জানা মতে না। তাহলে সে অন্য ছেলের সাথে রিলেশনে জড়ায়নি কেন? সেটা আরশি ভালো জানে। কারণ আমি ছোটবেলা থেকে আরশির পাশে ছায়া হয়ে থাকতাম, যাতে তার কাছে কেউ ঘেঁষতে না পারে। আপনাদের দুজনই অদ্ভুত, কখন যে মতিগতি পোল্টি খায় তার কোনো হিসেব নেই। হৃদ মাথা ছাকিয়ে হাসতে হাসতে চলে গেল সেখান থেকে। আরশিকে ডেকে কলেজে দিয়ে এলো হৃদ। যদিও আরশি হৃদের সামনে পড়তে ইচ্ছে করছে না, তবুও নিরুপায় হয়ে তার সাথেই যেতে হলো তাকে। ক্লাসে আজ কোনো মনোযোগ নেই তার। মনমরা হয়ে বসেছিল ক্লাসে। কিরে, এমন ভাব ধরে বসে আছিস? মনে হয় জামাই অন্য কাউকে নিয়ে ভেগে গেছে সুন্দরী। হঠাৎ কারো কথায় আরশি পেছনে ফিরে দেখে ট্রিনা। মেয়েটা সত্যি অনেক বিরক্তিকর। ছেলেদের মতো চলাফেরা, মাস্তানগিরি। আরও কয়েকটা মেয়ে আছে এমন, ওদের কাজই কাউকে বিরক্ত করা। তাই কিছু না বলে চুপচাপ বসে আছে আরশি। মেয়েটা একটু বিরক্তি ভাব নিয়ে আরশির পাশে বসে। ওমা, সুন্দরীর দেখি কত দেমাগ। গতকাল থেকে মন মেজাজ চরম পর্যায়ে আরশির। মেয়েটার বিরক্তিগুলো কিছুক্ষণ দাঁতে দাঁত চেপে সহ্য করে, উঠেই ঠাস করে একটা চর মেরে দেয় মেয়েটাকে। রাগে ফোঁসফোঁস করছে আরশি। মেয়েটাও রাগে চোখে তাকিয়ে আছে আরশির দিকে। মনে হচ্ছে এক্ষুনি খুন করে ফেলবে আরশিকে। ওখানে তাদের মাঝে ঝামেলা হওয়ায় ক্লাস শেষে প্রিন্সিপাল অফিস কক্ষে ডাকলো আরশি ও তৃণাকে। তাদের অভিভাবককে ফোন দিল স্যার। আরশির সবখানে বাবা মায়ের পর লোকাল অভিভাবকের জায়গায় হৃদের নাম ও নাম্বার দেওয়া। কারণ সবখানে হৃদের নিজেই তার নাম দিয়েছে, যাতে কোনো প্রবলেম হলে সে জানতে পারে। হৃদকে ফোন করে কলেজে নিয়ে এলো স্যার। লাইফের প্রথম এমন হলো আরশির সাথে, তাই ভয়ে হৃদের পেছনে গিয়ে তার হাত ধরে লুকিয়ে আছে আরশি। ড্রাইভিং করছে আর হাসিতে লুতুপুতে খাচ্ছে হৃদ। পাশে বসে রাগে জ্বলছে আরশি। তুই দেখি আজকাল কলেজে মারামারিও করিস, তোর দেখে অনেক সাহস। চেষ্টা করতে হবে কলেজের ছেলে ভিপি বাদ দিয়ে তোকে ভিপি বানিয়ে দিতে। তুমি বকবক বন্ধ করবে হৃদ ভাই, চুপচাপ গাড়ি চালাও। আচ্ছা কি নিয়ে লাগলি রে? উফ, চুপ করো তো। হৃদ ড্রাইভিং করছে, আরশি চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে। ভাগ্যিস অভিভাবকের জায়গায় হৃদ ভাইয়ের নাম ছিল। আব্বু অথবা ভাইয়া জানলে আজ 12টা বাজিয়ে ছাড়তো আমার। মেয়েটা সব সময় এমন করে, আজ একটু বেশিই করেছিল, তাই নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। প্লিজ বাড়িতে কাউকে কিছু বলো না, প্লিজ। বিকেলে চলে গেল সবাই বাড়ি। হৃদ ও তার বাবা মাকে যেতে বললেও গেল না তারা। অস্ট্রেলিয়াতে সবকিছু বিক্রি করে দেশে চলে আসলো তারা। এখানেই সব শুরু করবে তারা, তাই এখন একটু ঝামেলা আছে। পরে সময় করে যাবে তারা। আর হৃদ তো আগে মাসে 25 দিনই ওখানে পড়ে থাকতো। সন্ধ্যার পর পড়তে বসলো আরশি। বৃষ্টি হরলিক্স বানিয়ে তার সামনে রেখে পাশে বসলো। হরলিক্স দেখে একটু অবাক হলো আরশি। ভ্রুকুঁচকে বৃষ্টির দিকে তাকায় সে। বৃষ্টি একটু হেসে বলে ওঠে, আরে অবাক হওয়ার কিছু নেই, এখন তো তোমার শক্তির প্রয়োজন, তাই না? তা না হলে কলেজে তৃণার সাথে ঝগড়া করবে কি করে? আরশি চোখ বড় বড় করে তাকায় বৃষ্টির দিকে। তুমি জানলে কি করে? হৃদ ভাইয়া বলেছে, তাই না? বলল এখন থেকে তোমাকে ভিটামিনযুক্ত খাবার খাইয়ে শক্তিশালী করে গড়ে তুলতে। আরশি দাঁত দিয়ে নিজের ঠোঁটটা কামড়ে ধরে চোখ বন্ধ করে মাথাটা এদিক ওদিক ঢুলিয়ে বৃষ্টিকে বলে ওঠে, যাও তো ভাবি। হৃদের বাচ্চা হৃদ, কতবার হাতে পায়ে ধরে বললাম কাউকে বলিস না বলিস না, তাও মুখে আটকে রাখতে পারল না এটা। আজ বাঁচিয়ে মনে হয় এভারেস্ট জয় করে ফেলেছে। এই ভাবি, আবার কি? হৃদ ভাই কি বাবা মা ভাইয়াকেও কথাটা বলে দিয়েছে? না, শুধু আমায় বলল। ওরা কিছু জানে না, আমিও বলিনি। ভালো করেছো, এখন যাও। আরশি দাঁত মুখ খিচে টেবিলে একটা হাত দিয়ে আঘাত করল। কিছুক্ষণ পর বাবা মায়ের চেঁচামেচিতে দৌড়ে নিচে চলে যায় আরশি। শুনতে পায় বাবা মাকে বলছে, আমার এখন হসপিটালে যেতে হবে। কেন? এখন হসপিটালে কেন? হৃদ নাকি অ্যাক্সিডেন্ট করেছে, এখন হসপিটালে আছে। আমাকে এখনই যেতে হবে, দাঁড়াও আমিও আসছি। না, তোমার যাওয়ার দরকার নেই। বৃষ্টির এই অবস্থায় তাকে এভাবে ফেলে যাওয়ার দরকার নেই। তাছাড়া রাতও এখনও ফেরেনি, কত সমস্যা টমস্যা আছে, আমি একাই যাচ্ছি। আরশির বুকটা কেঁপে ওঠে ধুকধুক করে। মনে পড়ে গতকাল রাতে অচেনা লোকটার কথাটা। আমাকে থাপ্পড় মারে হৃদ ভাইয়াকে ছাড়বে না সে। তাহলে কি অ্যাক্সিডেন্টটা সেই করিয়েছে? ভাইয়া এখন কেমন আছে? কিছু হয়নি তো তার? উত্তেজনামূলক ভাবে আরশিও বলে ওঠে, বাবা আমিও যাব তোমার সাথে। না, তোমার যাওয়ার দরকার নেই, এই রাতের বেলায়। দিনে তোমার মায়ের সাথে যেও। কে শোনে কার কথা? আরশি কেঁদে কেটে অস্থির। অবশেষে রুদ্র চৌধুরী তার সাথে নিয়ে গেল আরশিকে। হৃদের মাথায় চোট লেগেছে, হাতটাও ব্যান্ডেজ করা, ঘুমিয়ে আছে সে। ভেতরে চুপচাপ বসে আছে আরশি। আরশির কান্নাকাটিতে হৃদের পাশে থাকতে দিয়েছে তাকে। বাকিরা বাইরে সবাই বসে আছে। হৃদ ঘুম থেকে উঠতেই দেখে আরশি পাশে বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বেজে গেছে। এত রাতে এখনো কেন এলি তুই?
তাও আবার এই শীতের রাতে। আরশি কাঁদো কাঁদো ভাবে বলে ওঠে, তোমার কিছু হয়নি তো রিত ভাইয়া? না তেমন কিছু না, এমনি মাথায় একটু চোট লেগেছে আর হাতটা একটু কেটে গেছে, তাই ব্যান্ডেজ করা, তাছাড়া কিছু হয়নি। তোমার এমন হওয়ার জন্য আমিই দায়ী রিত ভাইয়া, আমার জন্যই তোমার এমন হয়েছে। আরে দূর পাগলি, এটা জাস্ট একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট, এতে তোর কি দোষ? আরশি গতকাল রাতের কথা হৃদকে বলতে চেয়েও থেমে গেল। এই শীতের রাত্রিতে তাই হসপিটালে থাকা অসম্ভব, আর হৃদেরও তেমন একটা ক্ষতি হয়নি, তাই বাড়ি চলে গেছে সবাই। যদিও একজন থাকতে হবে, আর তা হলো আরশি। হৃদের মায়ের অবস্থা কান্নাকাটি করতে করতে কাহিল, তাই তাকে বাড়ি নিয়ে চলে গেছে। আর আরশিও জেদ ধরেছে সে এখানে থাকবে, এখান থেকে এক পাও নড়বে না সে। তাই রুদ্র চৌধুরী বলল, সমস্যা নেই, আরশি যেহেতু থাকতে চাইছে থাকুক, তাছাড়া একটু পর রাতও আসছে, সমস্যা হবে না। হৃদ আরশির দিকে চেয়ে বলে ওঠে, এই হসপিটালে থাকতে পারবি সারা রাত, তাও আবার এই শীতের রাতে? আরশি কিছু না ভেবে বলে ওঠে, পারবো আমি। হৃদ একটু হেসে আরশিকে ডাক দেয়, এদিকে আয়। আরশি গিয়ে বসলো হৃদের পাশে। হৃদ একটু সরে বলে ওঠে, আয় আমার পাশে শুয়ে পড়। না সমস্যা নেই, থাকার জায়গা তো আছে, আর তাছাড়া তোমারই তো প্রবলেম হবে। না হবে না, তোকে যা বলেছি তাই কর আরশি, চর খেতে না চাইলে এখানে চুপচাপ শুয়ে থাক আমার পাশে। আরশিও চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ে হৃদের বুকে মুখ লুকিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে হৃদের বুকে মাথা রেখে শুয়ে আছে আরশি। হৃদ এক হাত দিয়ে আগলে ধরেছে তাকে। হৃদ তার মাথায় হাত বুলাতে বুলাতে বলে ওঠে, কিছু খেয়েছিস? কোনো উত্তর না দিয়ে চুপচাপ শুয়ে আছে আরশি। হয়তো ক্লান্তিতে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে সে। কিছুক্ষণ পর আরশি উঠে হৃদের পাশে বসে আছে, কারণ ডাক্তার এসেছে কেবিনে। হৃদের সব ঠিকঠাক আছে কিনা দেখে চলে গেল সে। ডাক্তার বের হতেই রাত আসলো খাবার নিয়ে। দেখে আরশি পাশে বসে আছে হৃদের। আরশির হাতে খাবার দিয়ে হৃদের পাশে বসে রাত। কিরে ভাই, এতক্ষণ লাগলো তোর আসতে? কি করব বল, আমি আরও আগেই আসতে চেয়েছিলাম। বাবা বলল মা ও বৃষ্টির এরা বাসায় একা, আরও আছে দুশ্চিন্তার মাঝে, তাই তারা গেলে তারপর আসতাম। কি আর করার, জানিস তো বাবা একঘেয়েই স্বভাবের, যা বলে তাই। আচ্ছা এখন খাবার এনেছি, গরম গরম খেয়ে নে। আরশি খেয়াল করে হৃদের হাতে ব্যান্ডেজ করা, তাই প্লেটে খাবার নিতে নিতে বলে ওঠে, তুমি তো আর খেতে পারবে না, সমস্যা নেই, আমি খাইয়ে দিচ্ছি। পাশ থেকে রাত হেলান দিয়ে বলে ওঠে, আমারও ডান হাতটা খুব ব্যথা করছে রে আরশি, মনে হয় আজ রাতে আর খাওয়া হবে না। আরশি একটু হেসে ওঠে, বুঝেছি, আসো, দুজনকে আমি খাইয়ে দিচ্ছি, তিনজন আজ একসাথে খাবো। রাত ও হৃদ দুজনকে খাইয়ে দিচ্ছে, আর আরশি সেও খাচ্ছে। রাত খেতে খেতে বলে ওঠে, জানিস আরশি, আমাদের দাদি মানে দাদা বউটাও ছিল এমন, আমাকে আর হৃদকে সে ছোটবেলায় এভাবে পাশে বসিয়ে খাইয়ে দিত। আমার এখনো মনে আছে, আজ আবার আমার দাদার বউটাকে আমাদের সামনে দেখতে পেলাম। কথার ফাঁকে এখন তুমি আমাকে দাদার বউ বানিয়ে ফেললে। খেয়ে দিয়ে বসে আছে রাত ও আরশি। হৃদ শুয়ে শুয়ে রাতের দিকে চেয়ে বলে ওঠে, তুই আজ এখানে থাক আমার সাথে, যদি সমস্যা না হয়। গাড়ি এনেছিস তো, তাই না? তাহলে আরশিকে একটানে বাড়ি পৌঁছে দিয়ে তুই আবার চলে আয়। হৃদের কথায় অবাক হলো আরশি। অনেক জোরাজুরির পর সবাইকে রাজি করিয়েছে সে। আজ সে হৃদের পাশে থাকবে। হৃদও সম্মতি দিয়েছে থাকতে, আর এখন বলেছে বাড়ি দিয়ে আসতে। আরশি একটু রাগীভাবে জোর গলায় বলে ওঠে, আমি যাব না, আমি এখানে থাকবো আজ। হৃদ তার দিকে তাকিয়ে ঠান্ডা মাথায় বলে ওঠে, বাড়াবাড়ি করিস না আরশি, চুপচাপ রাতের সাথে বাড়ি চলে যা, প্রয়োজনে কাল আবার আসিস। আমি বলছি না আমি যাব না, আমি এখানে থাকবো, যাব না মানে যাব না। রাত ওকে নিয়ে যেত এখান থেকে। আচ্ছা আরশি থাকতে চাইছে, প্রবলেম কি? অনেক প্রবলেম আছে, তুই বুঝবি না, যা আরশিকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। আরশি ভালোভাবে বলছি, চুপচাপ রাতের সাথে চলে যা, কাল আবার আসিস। হৃদ চাইছে না, তাও বেহায়ের মতো থাকতে চাইছিস কেন? চল বাড়ি চল। কথাটা একটু রাগীভাবে বলে ওঠে রাত। আরশি যেতে না চাইলেও আরশিকে নিয়ে চলে গেল রাত। বাড়িতে পৌঁছে দিয়ে আবার রাতের কাছে চলে আসে সে। রাত ফিরে এসে হৃদের পাশে বসতেই হৃদের ফোনটা বেজে ওঠে। ফোন তুলে দেখে বৃষ্টির ফোন। হ্যালো ভাবি, এত রাতে ফোন দিয়েছ, ঘুমাওনি? রাত পৌঁছেছে এটা জানার জন্যই এত রাতে ফোন দিলে? বাবা কি দরদ। এসেছে মাত্র। আরশিকে এত রাতে পাঠিয়ে দিলেন কেন? আসার পর থেকেই শুধু রুমে বসে বসে কাঁদছে। কাঁদুক, সমস্যা নেই, একটু পর ঘুমিয়ে যাবে। কি কিছু হয়েছে? না তেমন কিছু হয়নি, আসার পর থেকে দেখলাম কাঁদছে। এভাবে কি কাউকে এখানে রাখা যায় বলুন? আর এখানে কিছুক্ষণ পর পর নার্সরা আসছে, এতে আরও আরশির ঘুমের ডিস্টার্ব হতো। আর তার উপর এই শীতের রাত, এই ঠান্ডার মাঝে এভাবে ঘুমের ডিস্টার্ব হলে কি থাকা যায় এই হসপিটালে? তাই রাতের সাথে পাঠিয়ে দিলাম তাকে। এখানে থাকলে আরও কষ্টই হতো তার। বাহ, এই অসুস্থ শরীর নিয়েও প্রেয়সীর জন্য এত চিন্তা। এই তো প্রিয়তম আমার দিকে চেয়ে আছে, নাও কথা বলে নিশ্চিত হও যে ঠিকঠাক মতো পৌঁছালো কিনা। পরদিন বিকেলে হৃদকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। এখন মোটামুটি সুস্থ আছে সে। আজ বৃষ্টি বাবার বাড়ি গেল রাতের সাথে। নিয়ম অনুযায়ী 2-1 দিন থাকার কথা হলেও রুদ্র চৌধুরী বলল, এই অবস্থায় এতদিন থাকার দরকার নেই, একদিন থেকে আবার রাতের সাথে চলে আসবে। আজ মেয়ে ও মেয়ের জামাই আসায় খুশি আনন্দে নানান আয়োজনে কাটল দুপুরটা। বিকেলে বর্ষা ও বৃষ্টি বসে আছে ছাদের দোলনাটায়। বর্ষা একটু তার ছেলের হাসি দিয়ে বলে ওঠে, হারিয়ে যাওয়ার নাটকটা করে তো রাতের মনটা খুব ভালোভাবে জয় করেছিস দেখছি। তুমি এখনও সেই পুরনো কথাগুলো টানছো আপু?
আমরা সব ভুলে কি আগের মতো জীবনযাপন করতে পারি না? অবশ্যই, তুই তো এটাই চেয়েছিলি, তাই তো এত কাহিনী করলি। তুই খুব ভালো অভিনয় করতে পারিস রে বৃষ্টি। বর্ষার তেরাবেঁকা কথা এবার একটু রাগ হয় বৃষ্টির। বর্ষার দিকে চেয়ে বলে ওঠে, রাতের সাথে কে কতটা অভিনয় করেছে সেটা তোমায় নতুন করে মনে করে দিতে হবে না আপু। তুমি রাতের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো, কতটা অন্যায় করেছিলে তার সাথে। ওটা জাস্ট আমার একটা ভুল ছিল, আর ভুল তো মানুষই করে, তাই না? তাই বলে তাকে সে ভুল সংশোধন করারও সুযোগ দিতে হয়। বড় বোন হয়ে তোর কাছে হাত জোর করে কেঁদেছিলাম, আর হারিয়ে যাওয়ার অভিনয় করে আমার সেই কান্নাগুলো অভিনয়ের চাদরে ঢেকে ফেললি তুই। তাই তো আমার ভাগ্যটা আজ এমন। তোমার ভাগ্য তুমি নিজেই পরিবর্তন করেছো আপু, আর আমার ভাগ্য হঠাৎ পাল্টে যাওয়ার কারণ ছিলে তুমি। অযথা আর আমাকে দোষারোপ করো না।